ভুয়ো ভোটার মাত্রই সে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, সে যে বিজেপিকে ভোট দেয়নি বা সিপিএম কংগ্রেসকে ভোট দেয়নি আমরা জানি না। আজকে 15 বছর হতে চলল, কিন্তু রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো তলানিতে। আজকে হিন্দু মহিলারা অনেক বেশি তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকছে, তার কারণ অবশ্যই কন্যাশ্রী, অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার, অবশ্যই একটা আপনি গ্রাম বাংলায় যদি যান তাদের কাছে 1000 টাকাটা অনেক বড় টাকা। আজকে 21-এর ভুলের পরেও তারা আবারও নির্ভর করছে মোদি, অমিত শাহর রাজনৈতিক নেতৃত্বের ওপরে। পশ্চিমবঙ্গে এসআইআর এর 3 মাসের মাথাতেই ভোট, আর সেই ভোটে রাজনৈতিক দলগুলোর কি অবস্থা হবে? কারণ প্রচুর ভুয়ো ভোটার বাদ পড়বেন। কার সুবিধে কার লাভ? দাদা দিদির রাজনীতিতে আজকে এই বিষয়টা নিয়ে আমরা নজর রাখবো আমাদের এই নতুন প্ল্যাটফর্মে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপদার সঙ্গে কথা বলবো। প্রদীপদা, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই জানতে চাইবো, কমিশন স্পষ্ট করে দিয়েছে যে মুহূর্তে এসআইআর এর কাজ শেষ হবে তারপরেই ইলেকশন 3 মাসের মাথায়। ধরে নিলাম যদি ডিসেম্বরে এই কাজ শুরু হয় বা জানুয়ারির মধ্যে শেষ হয়, তাহলে মার্চ এপ্রিল করে বিধানসভা নির্বাচন। প্রচুর ভুয়ো ভোটার তো বাদ পড়বে। রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কে ক্ষতি হবে, কে লাভবান হবে, কি মনে হচ্ছে? প্রথমেই বলবো যে দেখুন, ইলেকশন বা নির্বাচন কিন্তু হয় একটা সরকার তার 5 বছরে কি কাজ করেছে তার নিরিখে, এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ম্যানিফেস্টো বা তাদের ইস্তেহারে কি প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের কাজের খতিয়ান কি দিচ্ছে এই ওপরে। অর্থাৎ একদম গ্রামীণ স্তরে, রাজ্য জুড়ে সরকার কি কাজ করেছে, বিরোধীরা কি কাজ করেছে, এই নিয়েই কিন্তু নির্বাচনে ভোটটা হয়। এখন আমাদের দেখার কথা যে এসআইআর নিয়ে, এসআইআর কিন্তু একটা নির্বাচনের প্রক্রিয়া, যেখানে হচ্ছে গিয়ে আপনার নির্বাচনী ভোটার তালিকা সংশোধন, এবং সেখানে যদি কোনো ভুয়ো ভোটার থাকে, মৃত ভোটার থাকে, তাকে বাদ দেওয়া। এই নির্বাচনের যে ভোটার তালিকা সংশোধন সেটা কিন্তু সবসময়ই হয়, মানে প্রত্যেক নির্বাচনের আগেই ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ যাওয়া, এটা হয়। কিন্তু এবারে যেটা হচ্ছে নিবিড় সংশোধন। এই নিবিড় সংশোধন মানে হচ্ছে যে সেখানে আরো গুরুতরভাবে খতিয়ে দেখা হবে, বাড়ি বাড়ি গিয়ে প্রায় সেন্সাসের মতো, যে এই ভোটার এখানে আছেন কিনা, থাকছেন কিনা, যদি না থাকেন তাহলে কেন নেই, কেন না থেকেও তার নাম আছে, এইগুলো। এসআইআর একটা প্রক্রিয়া। এসআইআর হওয়া বা না হওয়ার সাথে কিন্তু যখন মানুষ ভোট দেবে তার কিন্তু কোনো সরাসরি যোগ নেই। যারা ভাবছেন যে ভুয়ো ভোটার প্রায় 1 কোটি, অনেক রাজনৈতিক দল বলছে 1 কোটি 1.5 কোটি ভুয়ো ভোটার বাদ যাবে, বাদ যেতেই পারে, 2 কোটিও বাদ যেতে পারে। কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে ভুয়ো ভোটার আমরা বাদ দেওয়ার জন্য এত উৎসাহ, অনেক উদ্দীপনা রাজনৈতিক দলগুলোর, তারা কি সবাই সরকার পক্ষে ভোট দিয়েছিল? তা তো নয়। তার কারণ হচ্ছে এরকম, কারণ কে কাকে ভোট দিয়েছে আমরা জানি না। ভুয়ো ভোটার মাত্রই সে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, সে যে বিজেপিকে ভোট দেয়নি বা সিপিএম কংগ্রেসকে ভোট দেয়নি আমরা জানি না। ফলে এসআইআর একটা ইলেকশন কমিশনের একটা কাজ, সেই কাজটা যাতে সুন্দরভাবে হয় তার জন্য বিএলও এবং যে বুথভিত্তিক রাজনৈতিক দলগুলোর এজেন্ট, তারা বাড়ি বাড়ি যাবে। আমার মনে হয় রাজনৈতিক দল নির্বিশেষে সহায়তা করা উচিত। এবং প্রথম যে আপনার প্রশ্ন যে এসআইআর হলে কার লাভ কার ক্ষতি, তার উত্তর সরাসরি হচ্ছে যে এসআইআর এর সঙ্গে নির্বাচনী ফলাফল বা নির্বাচনী আচরণ, মানুষ যে ভোট দিচ্ছে, কেন ভোট দেবে, এর কোনো সম্পর্ক নেই। তার কারণ ধরুন 1.5 কোটি ভুয়ো ভোটার বাদ চলে গেল, তাহলে যারা ভোট দেবেন তারা কাকে ভোট দেবেন এসআইআর এর সঙ্গে কি তার কোনো সম্পর্ক আছে? তা নেই। এখন নির্বাচনে যদি আমি বললে করি যে পরিবর্তন আশা করছি আমরা, পশ্চিমবঙ্গে পরিবর্তন আসুক, তাহলে যারা বিরোধী রাজনৈতিক দল তারা কিভাবে তাদের আন্দোলনকে সংগঠিত করেছে, বুথভিত্তিক সংগঠন তাদের শক্তিশালী হয়েছে কিনা, এইগুলোর ওপরে কিন্তু যারা ভোট দেবে, ধরুন তালিকায় যাদের শেষ অবধি নাম থাকবে এসআইআর এর পরে, তারা তো ঠিক করবে। ফলে আমি মনে করব যে বুথভিত্তিক সংগঠন, গত 5 বছরে বিরোধী দলগুলোর কি ভূমিকা তার উপরে নির্ভর করবে। এখন এসআইআর কেন বিরোধী রাজনৈতিক দলরা ঢাল করছে, তার কারণ তাদের সত্যি কথা বলতে মানুষের কাছে পৌঁছানোর
বা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে বুথভিত্তিক স্তরে তাদের মোকাবিলা করার মতো জায়গায় এখনো তারা পৌঁছায়নি। আজকে 15 বছর হতে চলল, কিন্তু রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো তলানি। এই প্রসঙ্গে আপনার কাছে একটা বিষয়ে আসব। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি বলতে শুরু করেছে যে এসআইআর হলেই তৃণমূল টের পাবে তাদের জায়গা কোথায়। আর তারা অনেক বেশি ঢাল করছে ৫% ভোট। আর ৫% পেলেই তারা বাজিমাত করবে। কিন্তু কোথাও না কোথাও হিন্দু মহিলাদের ভোট বিজেপি কি পুনরুদ্ধারের জায়গায় এসেছে, বা তারা কি পাওয়ার মতো জায়গায় এসেছে? কি মনে হচ্ছে আপনার বিশ্লেষণে? দেখুন, আমি মহিলাদের ভোট নিয়ে যখনই কথা বলবো, আমাদের পশ্চিমবঙ্গে আরজি করের যে ঘটনা, তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা, অর্থাৎ একদম শহরের জায়গায় মহিলাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যখন বিঘ্নিত হচ্ছে, সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তার আন্দোলনকে কতটা করতে পেরেছে, সেই ঘটনা যারা অনুসন্ধান করছে, তদন্ত করছে সিবিআই, তাদের অফিসের সামনে লাগাতার অনশন ধর্মঘট কতদিন করেছে। আজকে যারা এখানে চাকরিহারা, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আপনি বলতে পারেন যে কোনো বিজেপি রাজনৈতিক নেতৃত্ব তারা অনশনে বসেছে যে এইটা সুরাহা না হওয়া অবধি আমরা এখান থেকে উঠবো না। এই জায়গায় আমি মনে করছি কোথাও গিয়ে বিরোধী রাজনৈতিক নেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভাব কিন্তু পশ্চিমবঙ্গ এখন টের পাচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বিরোধী রাজনীতিটা করেছিলেন, সেই মডেল আজকে কিন্তু কেউ ফলো করছে না। ফলে কোথাও গিয়ে আমি মনে করব যে শুধু 5% ভোটের এদিক ওদিক হওয়া বা হিন্দু মহিলা ভোট, এইসব হিন্দুত্ব এজেন্ডা নিয়ে অনুপ্রবেশের এজেন্ডা আসছে যে সবাই অনুপ্রবেশকারী, অথচ এই জায়গায় কিন্তু আজকে হিন্দু মহিলারা অনেক বেশি তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকছে। তার কারণ অবশ্যই কন্যাশ্রী, অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার, অবশ্যই একটা আপনি গ্রাম বাংলায় যদি যান, তাদের কাছে 1000 টাকাটা অনেক বড় টাকা। শুভেন্দু অধিকারী বলছেন 26-এ হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে হবে। খগেন মুর্মুর রক্তের জবাব মানুষ 26-এর ভোটে দেবে। দেখুন, খগেন মুর্মুর রক্তের জবাব সারা পশ্চিমবঙ্গ দেবে কিনা সেটা তো 26-এর নির্বাচনে বোঝা যাবে। কিন্তু একটা জিনিস আপনার বোঝা দরকার, যে তৃণমূল কংগ্রেস যদি অ্যাটাক করতো, তাহলে খগেন মুর্মু শঙ্কর ঘোষের সঙ্গে ঠিক একই সময়ে একই জায়গায়, জাস্ট নদীর এপার ওপারে, শ্রমিক ভট্টাচার্য এবং দীপক বর্মণও ছিলেন, তাদের ওপরে অ্যাটাক হয়নি। কিরণ রিজিজু, রাজু বিস্তা গেছেন, সেখানকার এমপি বা ওখানকার যারা এমএলএ এসেছেন, দিল্লি থেকে এসেছেন কিরণ রিজিজু, তাদের ওপরে অ্যাটাক হয়নি। তাহলে হোলসেল অ্যাটাক কিন্তু হয়নি। এইবারে কথা হচ্ছে যে ওইখানে কিন্তু সবই বিজেপি ডমিনেটেড, বিজেপিরই ভোট ছিল। তাহলে বিজেপির যেখানে ভোট এত, মানুষের অসন্তোষ কেন হবে? তার কারণ সেখানে কিন্তু কোনো তৃণমূলের সংগঠিত অ্যাটাক হয়নি। মনে করা হচ্ছে গ্রামবাসীরা বা তারা কিছু কেউ তৃণমূল সমর্থক চিহ্নিত হয়েছে, তারা অ্যাটাক করেছে। কেন অ্যাটাক? ত্রাণের সমস্যা, ওখানে চা বাগানের সমস্যা, লোকালাইজ সমস্যা। লোকালাইজ সমস্যা দিয়ে পুরো পশ্চিমবঙ্গের নির্বাচনী আচরণ একেবারেই প্রভাবিত হবে বলে আমি মনে করি না। তার কারণ ত্রাণ কিরকম আসছে, ত্রাণের বন্টন কিরকম হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি মহিলাদের ভোটের কথা বলছিলেন, 5% ভোটের কথা বলছিলেন। একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে আজকে বিজেপি তার, আজকে দেখুন একটা দলের সভাপতি হয়েছে, কিন্তু মানে তাদের যে কমিটি, রাজ্য কমিটি এখনো পুরোপুরি তৈরি হতে পারলো না। কে চিফ মিনিস্টার পদের ক্যান্ডিডেট তৈরি হতে পারলো না। আজকে 21-এর ভুলের পরেও তারা আবারও নির্ভর করছে মোদি, অমিত শাহ রাজনৈতিক নেতৃত্বের ওপরে। ফলে এই যে আমার বাইরের ওপরে আমার সবটাই নির্ভর করা, পশ্চিমবঙ্গে আমার কোনো মডেল নেই। আপনি আজকে যদি আবারও আমি মমতা ব্যানার্জির উদাহরণ টানবো, যে মমতা ব্যানার্জি কিন্তু তার রাজনীতিটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক করেছিলেন, কিন্তু এখানে শুভেন্দু অধিকারী বলুন বা সুকান্ত মজুমদার, যে শ্রমিক ভট্টাচার্য, তারা সবাই কিন্তু মোদির কথা বলছেন। এবং মোদি এসে যখন এখানে এসেছিলেন, এখানে দুটো উনি দুর্গাপুর, দমদমে আমরা দেখেছি, উনি কিন্তু মিস গভর্নেন্স, মানে যে উন্নয়ন, মানে প্রশাসন কিভাবে খারাপ কাজ করছে তার উপরে বেশি জোর দিয়েছিলেন। কিন্তু আবার রাজ্যে দেখুন, এখানে হচ্ছে গিয়ে ধর্মের কথা বলা হচ্ছে, অনুপ্রবেশের কথা বলা হয়। অনুপ্রবেশ কিন্তু পার্লামেন্ট বা সুপ্রিম কোর্টে 2023-এ এফিডেভিট দিয়ে যখন জানতে চাওয়া হয়েছিল, কেন্দ্রীয় সরকার বলেছে যে ভারতবর্ষে অনুপ্রবেশের সংখ্যা কত তারা জানেই না। তাহলে এই 1 কোটি বা 1.5 কোটি, এই যে প্রচার, এই যে হাওয়া ছড়িয়ে দেওয়া, আতঙ্ক ছড়িয়ে দেওয়া। এবং এখানে আরেকটা জিনিস খুব
ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে 2025-এ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুয়ো ভোটারের কথাও তোলেন। তারপরে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যান এবং সেখানে গিয়ে যখন এটা করেছেন দলীয়ভাবে বুথভিত্তিক স্তরে, কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ভুয়ো ভোটার তালিকা, কতজন ভুয়ো ভোটার আছে ভোটার তালিকা নিয়ে নিবিড়ভাবে তারা কিন্তু দলীয়ভাবে কাজ করেছে। এই ফেব্রুয়ারি মাস থেকে এখনো অবধি বিজেপি কিন্তু কোনো বুথভিত্তিক স্তরে মানে একদম বুথভিত্তিক স্তরে গিয়ে ভোটার তালিকায় কারা আছে না আছে কিছুই করেনি। সব থেকে বড় কথা, ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী 65%, 65% ম্যাপিং হয়ে গেছে, অর্থাৎ 2002-এ যারা ছিল তারাই 2024 অব্দি ভোটার তালিকায় আছে, এরকম 65% পাওয়া গেছে। তার মানে আর 35%-এর জন্য এখন আমাদের দেখতে হবে তারা নাম তুলছেন কি করে, তাদের বাবা মাদের নাম আছে কিনা বা কাগজপত্র আছে কিনা। ফলে সংখ্যাটা কিন্তু কমতে কমতে অনেক কম জায়গায় যাবে যাদের কাছে কিছু নেই এবং আধার কার্ড সংযোজিত হয়েছে ডকুমেন্টের হিসাবে। তার ফলে আমার মনে হয় না যে একটা খুব বেশি যে ভোটার তালিকা থেকে মানুষ বাদ যাবে, যেরকম বিহারে প্রায় 80 লক্ষ বাদ গেছে। এই প্রসঙ্গে আসবো। একদম শেষ প্রশ্ন। আ এই অবস্থায় এসআইআর এর পরে ভোট হলে আপনি কি মনে করেন যে বিজেপি গতবারে বিধানসভা নির্বাচনে যে আসন সংখ্যা পেয়েছিল সেটা আরও নিম্নমুখী হবে নাকি আরও ঊর্ধ্বমুখী হবে? তৃণমূল কংগ্রেস 2021-এ প্রশান্ত কিশোরের জন্য একটা অক্সিজেন বা ডিভিডেন্ড পেয়েছিল, এটা ঠিক। এবারে প্রশান্ত কিশোরও নেই। ফলে যদি আপনাকে স্পেসিফিক্যালি বলতে বলি, তৃণমূল এবং বিজেপি কোথায় দাঁড়িয়ে আফটার এসআইআর? দেখুন, প্রশান্ত কিশোর নেই, কিন্তু আইপ্যাক বলে যে সংগঠনটা তারা কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী প্রচার কার্য তার কৌশল কি হবে সেটা নির্ধারণ করে চলেছে। সেই কোম্পানি আছে বা তাদের কাজ কারবারের কৌশলটাও রয়েছে। এসআইআর হয়ে যাওয়ার পরে আজকে ধরুন আমি সবার যেরকম খবরের কাগজে যে নভেম্বরের গোড়াতেই হয়তো এসআইআর শুরু হবে এবং জানুয়ারির মধ্যে সেটা শেষ হবে। ফেব্রুয়ারিতে অবধি 1 মাস সময় দেওয়া হবে নাম তোলা। ফেব্রুয়ারিতে নির্বাচনের নির্ঘণ্ট। এই 3 মাসে আপনি বলুন তো যে শুধু এসআইআর এর উপরে নির্ভর করে যদি একটা রাজনৈতিক দল তারা যেতে চায়, এবং যত বারে বারে বিজেপির আপনি দেখুন কেন্দ্রীয় কমিটি আসছে, তারা প্রতিনিধিরা আসছে, তারা এসে কিন্তু হতাশা প্রকাশ করছে যে এখনো বুথভিত্তিক সংগঠন তৈরি হলো না, এখনো নব্য আর পুরাতনদের দ্বন্দ্ব থেকে গেল। ফলে আমি আবারও মনে করছি যে এসআইআর হোক এসআইআর না হোক তৃণমূল কংগ্রেস অনেকটাই অ্যাডভান্টেজে আছে। তার কারণ বিরোধী রাজনৈতিক দল হিসাবে, প্রধান বিরোধী হিসাবে বিজেপি সে 2021-এর থেকে মানে তারপর থেকে এক তো তার বিধায়করা বারে বারে তৃণমূল কংগ্রেসে চলে গেছে, লোকসভায় ভোটে তাদের ভোট কমেছে, সিট কমেছে, ফলে তার গ্রাফ নিম্নমুখী এবং সেই নিম্নমুখী গ্রাফটা কিন্তু কন্টিনিউ করবে। উপনির্বাচনগুলোতেও আমরা দেখেছি সেটাই কন্টিনিউ করবে। ফলে তাদের যে অবস্থা ছিল তার থেকে তারা নামবে, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই যে তৃণমূল কংগ্রেস অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। এসআইআর হোক বা না হোক, এসআইআর হলেও আমি বলছি যে এসআইআর হওয়ার পরে যারা ভোট দেবে, এসআইআর হওয়ার পরে যে নাম বাদ চলে গেল, যারা ভোট দেবে তারা কিসের নিরিখে বিজেপিকে ভোট দেবে, কি আশায় বিজেপিকে ভোট দেবে? ডবল ইঞ্জিন সরকার যে যে রাজ্যগুলোতে আছে সেখানে উন্নয়নের হার কি, সেখানে কিভাবে শিল্প এসেছে বা আসেনি, কর্মসংস্থান এসেছে। ফলে সার্বিক নিরিখে আমি মনে করি এসআইআর এর পরেও তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম দাদা দিদির রাজনীতিতে রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি স্পষ্টত জানাচ্ছেন যে এসআইআর হোক বা না হোক, পশ্চিমবঙ্গের নির্বাচনী ইস্যুতে এসআইআর নিয়ে হম্বিতম্বি বা এসআইআর এর প্রভাবে নির্বাচনে কোনো দল ক্ষতি বা লাভ হবে এমনটা তিনি মনে করেন না। এবং অবশ্যই এখনও এই মুহূর্তে নির্বাচন হলে এসআইআর পরবর্তী পর্যায়ে অ্যাডভান্টেজের জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেসই রয়েছে, এমনটাই কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন তিনি। আপাতত দাদা দিদির রাজনীতিতে এই বিশ্লেষণ আপনাদের কাছে রাখলাম। অন্য কোনো বিশ্লেষণ নিয়ে দেখা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে, এবং আপনারা আপনাদের মতামত এবং ব্যাখ্যাও নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ক্যামেরা সুব্রতর সঙ্গে সুচারু, দাদা দিদির রাজনীতি।